আমাদের দেশের প্রধানমন্ত্রী ভোট ঘোষণা হওয়ার পর থেকে আজ পর্যন্ত 10টি প্রিন্টিং মিডিয়া এবং পাঁচটি টিভি চ্যানেলে তিনি তার ইন্টারভিউ দিয়েছেন এবং এই পর্যন্ত তিনি আঞ্চলিক এবং সর্বভারতীয় ক্ষেত্রে 72টি ইন্টারভিউ দিয়েছে বিভিন্ন আঞ্চলিক ভাষায় এবং হিন্দি ইংরাজিতে মিলিয়ে। কিন্তু এই 72টি ইন্টারভিউয়ের মধ্যে তিনি যে 10টি প্রিন্টিং মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছেন, সেই সমস্ত প্রিন্টিং মিডিয়ার যে সমস্ত ওনার আছে, অর্থাৎ যে সমস্ত মালিকাধীন বা শেয়ার হোল্ডার পার্টনার আছে, তারা সকলেই ইলেকট্রাল বন্ড ফান্ড যেটা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল বা ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দেওয়া হয়েছিল, সেই ফান্ডের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে। এখন আপনারা এই সম্পর্কটি পর্যালোচনা করলে বুঝতেই পারবেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত প্রিন্টিং মিডিয়ায় তার ইন্টারভিউ দিয়েছে তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ইলেকট্রাল বন্ডের কী সম্পর্ক, এবং এই 10টি মিডিয়া কেন ইলেকট্রাল বন্ডে মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টিকে তারা ফান্ড দিয়েছিল। আর বাকি থাকলো যে 5টি টিভি চ্যানেল। এখানেই হলো মূল মজা, বা প্রধানমন্ত্রী জি নিউজ অর্থাৎ জি নিউজ নেটওয়ার্ক এদেরকে কেন হঠাৎ করে বয়কট করলো বা এদেরকে কেন ইন্টারভিউ দিল না, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটি জানতে হলে আমরা যারা একটু আধটু রাজনীতি নিয়ে আলোচনা করি তাদেরকে মনে রাখতে হবে 2002 সালে যখন গুজরাট দাঙ্গা হয়েছিল, তখন সারা পৃথিবী থেকে ভারতীয় জনতা পার্টি বা অটল বিহারী বাজপেয়ী সরকার সমালোচনায় পড়েছিল বা সমালোচিত হয়েছিল। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী। এই নরেন্দ্র দামোদর দাস মোদীকে তখন বিবিসি লন্ডনের বাংলা শাখার এক সাংবাদিক প্রশ্ন করেছিল, সারা পৃথিবী থেকে এত বদনাম আসছে, আপনার গুজরাটে এরকম একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো, সে বিষয়ে আপনার মতামত কী? মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যতটা না মানুষের প্রাণ সংশয় হয়েছে তার থেকে বেশি মিডিয়া বাড়াবাড়ি করেছে। আমরা মিডিয়া ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছি। মিডিয়া ম্যানেজমেন্ট বলতে তখনই বিজেপি তৈরি করেছিল যে সমস্ত ভারতবর্ষে যে মেন স্ট্রিম মিডিয়াগুলো আছে সেগুলোকে তাদের দাসত্ববোধ অর্থাৎ তাদের গোলামি রূপে তৈরি করতে হবে। তার জন্য 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই মিডিয়াগুলোকে ধীরে ধীরে বিজেপি তাদের ম্যানেজমেন্টের আওতায় অর্থাৎ তাদের আওতায় নিয়ে এসে বর্তমান মিডিয়াগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন তারা সকলেই মিডিয়া মাননীয় প্রধানমন্ত্রীকে কখনো ভগবানের অবতার রূপে প্রকাশ করছে, কখনো তিনি মানুষ নন অতি মানব রূপে প্রকাশ করছে। অথচ এই প্রধানমন্ত্রী তিনি মিডিয়া ম্যানেজমেন্ট তৈরি করে মিডিয়ার চোখে তিনি বড় হয়ে ভারতবর্ষের জাতিভেদ করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ক্ষমতায় টিকে আছে। এখন এই মিডিয়া ম্যানেজমেন্ট থেকে 2024 সালের গোড়ার দিকে মিডিয়া ম্যানেজমেন্টের থেকে জি নেটওয়ার্ক অর্থাৎ ভারতবর্ষের যে জি নেটওয়ার্ক আছে তারা বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার ফলে জি নেটওয়ার্ক বাদে আরও যে 5টি মেন স্ট্রিম মিডিয়া ভারতবর্ষে চলে, সেই মেন স্ট্রিম মিডিয়াতে তিনি ইন্টারভিউ দিয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে এবং রাজ্য স্তরে। কোন কোন মিডিয়ায় তিনি ইন্টারভিউ দিয়েছে? সবার প্রথমে রিপাবলিক ভারত। এই রিপাবলিক ভারত হলো একটি বিজেপির পা চাটা চ্যানেল, অর্থাৎ বিজেপি যেখানে যাই করুক রিপাবলিক বাংলা সেটাকে দেশাত্মবোধক হিসাবে তুলে ধরবে এবং পা চাটতে শুরু করবে। এর ওনার হলো অর্ণব গোস্বামী। অর্ণব গোস্বামীকে আপনারা চেনেন, যিনি কিনা ভারতবর্ষের অতি মানব বলে, তিনি ভগবানের দূত, এই সমস্ত প্রচার করার জন্য অর্ণব গোস্বামীকে বিজেপি তাদের ম্যানেজমেন্ট আওতায় নিয়ে এসে গোলামি করাতে রয়েছে, আর তিনি গোলামি করতেই ব্যস্ত রয়েছে। আরেকটি নেটওয়ার্ক হলো এবিপি নেটওয়ার্ক। এই এবিপি নেটওয়ার্কের যিনি ওনার হলো তিনি অবিনাশ পাণ্ডে। এই অবিনাশ পাণ্ডের সঙ্গে যে ইলেকট্রাল বন্ড, কোটি কোটি টাকার যে বন্ড ভারতীয় জনতা পার্টি পেয়েছে এবং সেই টাকার বিনিময়ে ভোট লড়ছে, তার সঙ্গে এই এবিপি নিউজের যে ওনার এর কী সম্পর্ক আছে সেটা অবশ্যই আমরা আরও কিছুদিন পরে সেটার পর্যালোচনা করব। আরেকটি চ্যানেল আছে নেটওয়ার্ক 18, অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রির যিনি ওনার, সেই আম্বানি পরিবারের একটি চ্যানেল হলো নেটওয়ার্ক 18। এই নেটওয়ার্ক 18 এবং আম্বানি পরিবারের সঙ্গে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কী সম্পর্ক সেটা থেকেই বোঝা যায় নেটওয়ার্ক 18-এর সঙ্গে কেন মোদি ইন্টারভিউ দিয়েছে জি নেটওয়ার্কের সঙ্গে না দিয়ে।
এখান থেকে পরিষ্কার হচ্ছে ইলেকট্রাল বন্ডের কি সম্পর্ক আছে এবং নেটওয়ার্ক 18-এর কি সম্পর্ক আছে। আর একটা সর্বভারতীয় মিডিয়া হচ্ছে CNN নিউজ 18। এই CNN নিউজ 18-এর শেয়ার সর্ববৃহৎ শেয়ার হোল্ডার হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে ইলেকট্রাল বন্ড এবং ইলেকট্রাল বন্ডের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে যোগ সাজেশ, এটা আপনারা সকলেই জানেন। এই যোগ সাজেশের জন্যই তিনি এই সমস্ত মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু একটি স্বতন্ত্র মিডিয়াতে তিনি মুখ দেখাতে ভয় পেয়েছেন। এছাড়াও আছে ডিডি নিউজ, যেটা কিনা ভারত সরকারের একটি বড় অংশ রয়েছে। এর মধ্যে সর্বশেষ যে চ্যানেলটি আমরা বলবো সেটা হলো TV9। এই TV9 চ্যানেলটি হলো RSS ঘেঁষা এবং এটি হলো আদানি গ্রুপের চ্যানেল। এই আদানি গ্রুপের যত রকম মিডিয়া আছে সমস্ত রকম মিডিয়াতে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং ভোট রানিং অবস্থায় তিনি তার ভোটের প্রচার TV9 সহ আদানি গ্রুপের যত চ্যানেল আছে সেখানে ইন্টারভিউ দিয়েছে। তিনি কোনো স্বতন্ত্র চ্যানেলের প্রশ্নের সম্মুখীন হতে সাহস পাননি। যে সমস্ত চ্যানেলগুলো মোদী সরকারকে অবৈধ উপায়ে টাকা দিয়ে তাদের থেকে অবৈধ উপায়ে ব্যবসা নিয়ে, সেখানেও প্রশ্নগুলো নিয়েই মোদীকে ইন্টারভিউ দিয়েছে। তিনি বড় বড় কথা বলছে, আমি 72টি ইন্টারভিউ দিয়েছে। বিগত কয়েক বছর পূর্বেও যিনি মিডিয়ার সঙ্গে ভয় করতো, মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে জল নিয়ে আয় করতো, সেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে হঠাৎ 2024 সালের লোকসভা ইলেকশনে এসে 72টি ইন্টারভিউ কিভাবে দিয়েছে, কোন কোন প্রশ্ন, শেখানো প্রশ্নগুলো তিনি দিয়েছে, আপনারা ইন্টারভিউগুলো যদি দেখে থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন। অতএব যে নিউজ সহ আরও যে সমস্ত ছোট ছোট বা দুই একটা সর্বভারতীয় ক্ষেত্রে যে নেটওয়ার্ক আছে, সেই সমস্ত নেটওয়ার্কে কেন তিনি ইন্টারভিউ দেননি, এটা একটি বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেল। যিনি কিনা মিডিয়া থেকে ভয়ে পালাতো, তিনি হঠাৎ করে 72টি ইন্টারভিউ দিয়েছে এবং আমাদের বাংলায় রিপাবলিক বাংলা বলে যে চ্যানেলটি আছে তার প্রধান এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, তিনি পা চাটতে চাটতে বড় বড় কথা বলছে। অথচ ময়ূক রঞ্জন ঘোষকে মনে রাখা উচিত, কোনো স্বতন্ত্র চ্যানেলে কেন প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিল না। ভোটের রানিং অবস্থায় ইন্টারভিউ দিলে তবেই বোঝা যেত প্রধানমন্ত্রী কতটা মিডিয়া ফেস করতে পারে। মিডিয়া ফেস করতে গেলে কোনো শেখানো প্রশ্ন চলে না, যেটা কিনা ময়ূক রঞ্জন ঘোষ তিনি সাংবাদিকতার কলঙ্ক রূপে দেখা দিয়েছে। তিনি কখনোই এটা প্রচার করতে পারবে না। সেই জন্য বাংলা এবং বাঙালি সকল মানুষের কাছে আবেদন, আপনারা অবশ্যই বাঙালি স্বতন্ত্রকে বাঁচিয়ে রেখে বাংলা বিরোধীদেরকে সঠিক জবাব দেবেন, এই আশা এই কামনা আমরা করি। অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।